শেয়ার করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে দিলে কিন্তু ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাস শুরু হলে নোটিফিকেশন আসে না কেন? আল্লাহ, ক্লাস করতাম। আচ্ছা যাই হোক ভাই, আপনাদের টেস্ট পেপার সলভ কোর্সের ক্লাসটা কি এখন এনরোল করা যাবে? হ্যাঁ অবশ্যই, টেস্ট পেপার সলভের কোর্সে তুমি এখন যে কোনো সময় চাইলে ভর্তি হতে পারবা। ঠিক আছে, ওকে, প্রবলেম নাই। আমরা তাহলে শুরু করে দিই। চিটাগাং থেকে আমাদের সাথে আছে চিটাগাং থেকে আসলাম, শরীয়তপুর থেকে আছে, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গা থেকে আছে, ঝিনাইদহ থেকে, বাপরে বাপ, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তোমরা যুক্ত হয়ে গেছো। নরসিংদী থেকে আছে, বরিশাল থেকে আছে, রংপুর থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে তোমরা যুক্ত হয়েছো, কিশোরগঞ্জ থেকে আছে। তো তোমাদের এরিয়াগুলোতে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাবো। ঠাকুরগাঁও থেকে আছে। ওকে ফাইন। তো সবাইকে আজকের এইচএসসি 2025 ব্যাচের জন্য আমাদের যে টেস্ট পেপার সলভ কোর্স আছে, সেই টেস্ট পেপার সলভ কোর্সের ডেমো ক্লাস নিয়ে আজকে আবার হাজির গেলাম। 20 মিনিট আমরা লাইভে থাকবো। এই 20 মিনিটে মূলত টেস্ট পেপারের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে তোমরা জানো, এর পূর্বেও কিন্তু অনেকগুলো ক্লাস হয়েছে ফ্রিতে। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করবো। তো আজকে ক্লাসে আমি আছি তোমাদের বাপি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা তাহলে শুরু করে দিই, দেরি না করি। তোমাদের টাইমারটাকে শুরুতে অন করে দিচ্ছি। ওকে, টাইমারটা অন করে দিচ্ছি। দেখি টাইমারটা অন রাখতেছি। ওকে ফাইন। আচ্ছা, তোমরা যারা বলো, আমি একটু বলে রাখি তোমাদেরকে, তোমরা যারা বলো যে ভাইয়া ক্লাসের নোটিফিকেশন পাই না, এটা খুবই কমন একটা প্রবলেম। ফেসবুক থেকে নোটিফিকেশন আসে না। তো তোমাদের এই নোটিফিকেশনের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। তোমরা কিন্তু সেই জায়গাগুলোতে জয়েন থাকলে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে এবং ক্লাসে জয়েন করতে পারবে, ক্লাসের ব্যাপারে বিভিন্ন আপডেট পাবা। ওকে, দেন পাশাপাশি হচ্ছে তোমরা ক্লাসের ব্যাপারে তো আপডেট পাবাই, এবং সাথে করে তোমরা আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের ফ্রি এক্সামে অংশগ্রহণ করতে পারবে। আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো ফ্রি এক্সাম হয়েছে, 7টা বা 8টা মতো ফ্রি এক্সাম আমরা নিয়েছিলাম। শেষের দিকে এসে অনেক কিছু ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল। আমরা আবার নতুন করে একটা রুটিন দিয়ে তোমাদের জন্য ফ্রি এক্সামেরও ব্যবস্থা করব। তো তোমরা যদি সেই ফ্রি এক্সামে অন্তত থাকতে পারো, তাহলে কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে যাবে। অনেকে বলে যে ভাইয়া এক্সাম ব্যাচ লঞ্চ করেন। আগে যে ফ্রিতে দিচ্ছি সেগুলো তো অন্তত মানে ভালোভাবে তো অংশগ্রহণ করবা। টাকা দিয়ে কিনতে চাও কিন্তু ঠিকভাবে অংশগ্রহণ করবা না, ক্লাসে থাকবে না, তাহলে তোমার লস নিজেরই। আমার তো লস হচ্ছে না, তোমার নিজেরই লস হচ্ছে। ঠিক আছে, ওকে, অলরেডি 100+ শিক্ষার্থী আছি। আমরা সবাইকে বলবো তোমরা ক্লাসটা একবার অন্তত তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও, রাতের বেলা একটু শুয়ে শুয়ে, যাতে ক্লাসটা আমরা দেখতে পারি। আমরা ক্লাসটা শুরু করে দিই নাকি? ক্লাসটা সবাই শুরু করে দিচ্ছি তোমাদের সবার সাথে। ওকে রেডি, আমরা টাইমারটা অন করে দিলাম। টাইমারটা অন হয় নাই, অন হয়ে গেল। ওকে ফাইন, টাইমারটা অন হয়ে গেল। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে আজকে দিনে তোমাদের সাথে সলভ করার জন্য, প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম: বর্ডার অ্যাট্রিবিউট কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না? বলতো বর্ডার অ্যাট্রিবিউটে তোমাদের যে বর্ডার, কোন একটা টেবিল করি, কোনো কিছু করি, টেবিলের ক্ষেত্রে বিশেষ করে বর্ডারটা আমরা ইউজ করে থাকি, টেক্সটের ক্ষেত্রেও কিন্তু বর্ডার ইউজ করা যায়। যেহেতু টেবিলের ক্ষেত্রে বর্ডারের কথা বলা আছে, এই বর্ডারের ক্ষেত্রে আমরা আসলে অ্যাট্রিবিউটের মধ্যে কোন বর্ডারের অ্যাট্রিবিউট আসলে কি রাখলে আমাদের বর্ডারটা শো করবে না? বলো তো, এখানে অপশনে আছে বর্ডারের ভিতরে যদি আমরা 1 রাখি, আমরা যদি ALT রাখি, অল্টার রাখি, আমরা যদি 0 রাখি এবং নাল রাখি, কোনটা আসলে এই অ্যান্সারটা কি হতে পারে? প্রথম প্রশ্ন যেহেতু তোমাদের কাছ থেকে অ্যান্সার নিব, প্রথম প্রশ্ন যেহেতু এক্সাম যেহেতু দিতে হয়, তোমরা অবশ্যই আমাদের পেজে মেসেজ করবা যে আমি ফ্রি এক্সাম ব্যাচে জয়েন করতে চাই, তাহলে তোমাদেরকে সেখান থেকে অ্যাড করে দেওয়া হবে। তোমাদেরকে সেখান থেকে কিন্তু অ্যাড করে নেওয়া হবে। সবাই বলো, সবাই একটু বলো, সবাই একটু রেসপন্স করো, দেখে নিতে চাই কারা কারা আছে আমাদের সাথে। সবাই একটু রেসপন্স করবা, সবাই একটু রেসপন্স করবা। ওকে ওকে ফাইন। এই প্রশ্নটা অ্যান্সার কি হতে পারে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অলরেডি ইসরাত, সে তার ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে। আরমান বলছে বি হবে। ভাইয়া এক্সাম হচ্ছে না কেন? বললাম না এক্সাম আসলে কি কারণে নেওয়া বন্ধ করছিলাম। এক্সাম কিন্তু 7টা এক্সাম নিছি ফ্রিতে, এত কষ্ট করে প্রত্যেকটা সাবজেক্টের উপর 100টার উপরে করে এমসিকিউ, 100টা করে এমসিকিউ, 700 মার্কের এমসিকিউর পরীক্ষা অলরেডি নিয়েছি। বাংলা 3টা, ইংলিশে 2টা, তারপর হচ্ছে আইসিডি 2টা। তাহলে কত? 800 মার্কের পরীক্ষা অলরেডি হয়ে গেছে। হিসাব বিজ্ঞানে 100 মার্কের প্রশ্ন হয়েছে। এগুলা করতে কিন্তু ভাইদের অনেক কষ্ট হয়েছে। তুমি একটু বিশ্বাস করো, একটা প্রশ্ন রেডি করা এবং সেটা ওয়েবসাইটে এন্ট্রি করা, এরপর আবার তোমাদের পরীক্ষা নেওয়া একদম বিনামূল্যে, এরপর আবার এগুলা রেজাল্ট দেওয়া, তোমাদের আছে আবার সলভ শিট দেওয়া, ছোটখাটো বিষয় না, অনেক কষ্টের বিষয়। আমরা কিন্তু অনেক সময় নিয়ে, আমি ঈদের সময় এমন আছে যে তোমরা জানো ঈদের আগে আমাদের পরীক্ষা ছিল, ঈদের পরে পরীক্ষা ছিল, ঈদের ছুটিতে যাই অফিস করতে হয়েছে তোমাদের জন্য। তারপরে দেখি স্টুডেন্টরা পরীক্ষা ঠিকভাবে রেগুলারলি দেয় না, তাহলে আমরা কিভাবে মোটিভেশন পাবো তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য? তুমি নিজেই ভাবো, তুমি যাদের জন্য পরীক্ষা নিচ্ছে এত কষ্ট করে, তারা যদি রেগুলার সিরিয়াসলি পরীক্ষাগুলো না দেয়, তাহলে দিন শেষে পরীক্ষা নেওয়ার আসলে যৌক্তিকতা থাকে না। সেই যৌক্তিকতা না থাকার কারণ থেকে কিন্তু পরীক্ষাটা বন্ধ করে দিছি। তো যাই হোক, আমরা চাই আবারও পরীক্ষাটা চালু করতে, এবং তোমরা যাতে পরীক্ষাগুলো দিয়ে তোমাদের কনফিডেন্সের জায়গাটুকু খুঁজে পাও। হ্যাঁ, অ্যাকাউন্টিং রেজাল্টটাও দিব। মানে স্পৃহাটা কেন নষ্ট হয়ে গেছে? আর বিষয়টা আরেকটা জিনিস আছে, আমাদের কিন্তু টেস্ট পেপার সলভ কোর্সের ক্লাস চলতেছে। প্রত্যেকটা দিন আমাদের টেস্ট পেপার সলভ কোর্সের ক্লাস আছে এবং হিউজ ক্লাস থাকে। আমাদের অন্যান্য প্রাইভেট ব্যাচ আছে, সেগুলো মেনটেন করতে হয়। তারপরেও ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিচ্ছিলাম। তোমরা তোমাদের মধ্যে আসলে ওই পার্টিসিপেশনটা কমে যাওয়ার কারণে আমাদের স্পৃহাটা কমে গেছে। আমরা আসলে পরীক্ষা পরবর্তীতে অফ করে দিয়েছিলাম। যাই হোক, অনেক স্টুডেন্ট জয়েন আছে, তোমরা সবাই একবার করে ক্লাসে শেয়ার করে দিবা। আমরা ক্লাসে চলে যাই।
আমরা যদি প্রথমে যদি একটু তাকাই, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অ্যাট্রিবিউট কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না। অলরেডি আমি অনেক কারেক্ট আনসার পেয়েছি। তোমরা দেখো তো বর্ডারের ভিতরে এই যে অল্টার, নাল, এই অ্যাট্রিবিউট দুটো কিন্তু আসলে কোনোভাবে ভ্যালিড কোনো অ্যাট্রিবিউট না। অল্টার কখনো অ্যাট্রিবিউট হতে পারে না, নাল কখনো যৌক্তিক অ্যাট্রিবিউট হতে পারে না। 1 এবং 0 এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে। 1 দিলে কিন্তু তোমার বর্ডারের সাইজটা কত থাকবে 1, এবং 0 দিলে কিন্তু তোমার বর্ডারের সাইজ 0। অর্থাৎ 0 মানে কি তোমার কোনো বর্ডারের সাইজ থাকবে না, বর্ডারের সাইজ প্রদর্শিত হবে না। তার মানে আমরা এখানে দেখে নিতে পাচ্ছি আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসারটা কি, এই প্রশ্নের কারেক্ট আনসারটা হচ্ছে বর্ডার 0। ওকে ফাইন। অনেক প্রশ্ন আছে আজকের দিনে তোমাদের সাথে ডিসকাশন করার মতো। ওকে, আমরা সেকেন্ড প্রশ্নটাতে একটু চলে যাই। সেকেন্ড প্রশ্নতে বলা আছে নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি। নতুন একটা উইন্ডোতে তুমি যদি ওয়েব পেজ ওপেন করতে চাও তাহলে ব্যবহৃত অ্যাট্রিবিউট আসলে কি হবে। AHREF আমাদের হাইপারলিংকের কথা বলা আছে, টার্গেটের কথা বলা আছে, সোর্স কথা বলা আছে, টাইটেলের কথা বলা আছে। দেখি তো এই অপশনটা তোমরা একটু রেসপন্স করো, সবাই একটু এই অপশনটা একটু রেসপন্স করবা। ক্লাসে যারা আছে ক্লাসে মনোযোগী হবা, ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, তুলি বলছে টার্গেট হবে। তুলি, তোমাকে তো আজকে ক্লাসে পাইলাম না, তুমি কই ছিলা? আচ্ছা, বাকিরা বলতেছে সি 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 বলতেছে সি। ওকে, দেখি সি বলতেছে, 2 এর সোর্স বলতেছে, আসলে কি সোর্স হবে? এও পাচ্ছি দেখতেছি, হাইপারলিংকের কথাও বলতেছে। ওকে, আচ্ছা এখন যদি একটু খেয়াল করো, আমরা এখানে এই HREF আমরা জানি হাইপারলিংক অবস্থায় কি থাকে, যে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে কোন একটা লিংক অবস্থায় রাখবো। আমি যদি এরকম হয় যে আমি একটা লাইন লিখে দিয়েছিলাম, তোমরা আমাদের ফ্রি এক্সামে জয়েন করছিলা, টেস্ট মোডের মাধ্যমে নেওয়া হয়েছিল, সেখানে যখন রেজাল্টটা পাবলিশ হয়েছিল তখন কিন্তু তোমরা দেখছিলা যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটা কিন্তু লিংক অবস্থায় ছিল। আমরা কিন্তু লিখে দিয়েছিলাম যে টেলিগ্রাম গ্রুপ, লিংকে ক্লিক করলে সেটা কিন্তু নাম ছিল, লেখাটা ছিল কি জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ, এভাবে একটা ইয়ে ছিল নীল কালারের অ্যাট্রিবিউটে যে জয়েন্ট টেলিগ্রাম। ওকে, এভাবে লেখা ছিল যত সম্ভব আমাদের মনে পড়ে। এন্ড এই লেখাটার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে গেছো। এটাই হচ্ছে কিন্তু হাইপার লিঙ্ক অবস্থায় থাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি টার্গেট আছে। এই যে টার্গেট জিনিসটা, এটা কিন্তু হাইপার লিঙ্কের একটা ভিতরেকার মানে একটা অ্যাট্রিবিউট বলা যায়। যখন হাইপার লিঙ্কের মধ্যে আমরা টার্গেট করে দিই তখন নতুন একটা উইন্ডো, নতুন একটা ওয়েব পেজ ওপেন হয়ে যায়। হাইপার লিঙ্কের মধ্যে যখন আমরা টার্গেট থাকে তখন সেটা কি হয়ে যায়, নতুন একটা ওয়েব পেজ ওপেন হয়ে যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি সোর্স নরমালি কিসের হিসাবে ইউজ করা হয়, মিডিয়ার জন্য ইউজ করা হয়। মিডিয়ার সোর্স মানে কোন জায়গা থেকে আসলে আমরা মিডিয়াটা নিচ্ছি। মিডিয়া বলতে কি বোঝাচ্ছে, ছবি কোনো ভিডিও হইতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা নেওয়া হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে হচ্ছে টাইটেল আছে। টাইটেল নরমালি কি হয়, টাইটেল নরমালি হচ্ছে যদি আমরা বলি যে কোনো কিছুর টাইটেল বোঝানো, তোমরা জানো যে সবকিছুর একটা টাইটেল থাকে, সেটা টাইটেল হিসেবে ইউজ করা হয়। তাহলে নরমালি আমরা এখানে অ্যান্সার হিসেবে কি পাচ্ছি, তোমরা যারা টার্গেট অ্যান্সারটা দিয়েছিলা, টার্গেট অ্যান্সারটা আমাদের এখানে ভ্যালিড অ্যান্সার। ওকে ফাইন। পরবর্তী প্রশ্নটা যদি চলে যাই, যেহেতু আমাদের 20 মিনিট বেশি সময় নষ্ট করা যাবে না, আমরা পরবর্তী প্রশ্ন আমাদেরকে বলা আছে তুলি নিয়ে আছে। তুলির নামটা বলতেছিলাম, তুলির নামটা চলে আসছে। তুলি ওয়েব পেজ ডিজাইনার হওয়ার জন্য HTML শিখতেছে। বর্তমানে সে ওয়েব পেজে হাইপার লিঙ্ক কিভাবে ব্যবহার করতে হয় তা শিখছে। তার মানে কি, সে হাইপার লিঙ্ক কিভাবে ওয়েবসাইটে ব্যবহার করতে হয় সেটা জানছে। সমস্যা নাই, জানুক কোন ট্যাগ ব্যবহার করে হাইপার লিঙ্ক করবে। একটু আগে তোমরা দেখতেছিলা যে হাইপার লিঙ্কের ক্ষেত্রে আমরা AHREF এই ট্যাগটা ইউজ করে থাকি। তার মানে বলতো এখানে AHREF কোথায় আছে, AHREF আছে এতে, মানে বি নম্বর অপশনে। এখানে এই অ্যাট্রিবিউটটা দেওয়া আছে, এই অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট। এখানে বাকিগুলো আছে, ক্যাপশন আছে, হেড আছে, HR আছে, এগুলো হচ্ছে আলাদা করে অ্যাট্রিবিউট। HTML এর মধ্যে বিভিন্ন ফাংশন থাকে, বিভিন্ন ফাংশনের অ্যাট্রিবিউট হিসেবে আমরা এখানে পাচ্ছি। ওকে ফাইন। পরের প্রশ্নটাতে একটু চলে যাই। তুলি নিয়ে আরেকটা প্রশ্ন পাচ্ছি। তুলি বলতেছে যে এখানে তুলি হাইপারলিংক ব্যবহার করে ওয়েব পেজে কি করতেছে। তুলির এই হাইপারলিংকের ব্যবহারের আসলে যৌক্তিকতাটা আসলে কি, যদি একটু দেখো, সমৃদ্ধ করা মানে ওয়েবসাইটটাকে, ওয়েব পেজটাকে সমৃদ্ধ করা, সময় সাশ্রয়ী করা, আকর্ষণীয় করা। দেখো তো তিনটেই কিন্তু আসলে ভ্যালিড রিজন। আমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে হাইপারলিংক অবস্থায় কোনো লিঙ্ক অ্যাড করে দিই তখন কিন্তু আমাদের ওয়েব পেজটার মধ্যে কিন্তু অনেক কিছু তথ্য আমরা মানে অ্যাড করতে পারতেছি, আমাদের অনেক কিছু ডেটাবেজ আমরা সেখানে অ্যাড করতে পারতেছি, জাস্ট ওয়ান সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে বা দুটো ওয়ার্ডের মধ্যে যা ইচ্ছাটা আমি দিতে পারি। এবং সময় সাশ্রয়ী করা, যেমন আমি যদি এমন হইতো যে আমি ওই হাইপার লিঙ্কের যে ওয়েবসাইট পেজটা নতুন করে ওপেন হওয়ার কথা ছিল সেটা যদি আমি সেখানে না দিতাম, অন্য জায়গায় দিতাম, লিঙ্ক করে না দিতাম, তাহলে কি সমস্যায় পড়ে যেতে হতো, আমার অনেক বেশি সময় লাগতো সেই ওয়েব পেজে যাওয়ার জন্য। এবং আকর্ষণীয় করা, যখন আমরা হচ্ছে হাইপারলিংক ব্যবহার করবো তখন দেখতে জিনিসটা সুন্দর দেখায়, গোছানো থাকে, সেই গোছানোর কাজটাও কিন্তু আমার হাইপারলিংক করতেছে। তার মানে আমরা এখানে 1 2 3 তিনটে কিন্তু কারেক্ট অ্যান্সার হিসাবে ধরে নিচ্ছি। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটু তোমরা অ্যান্সার করবা। সেই প্রশ্নতে বলা আছে সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়। সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়, সেই দেখি সবাই বলো তো। 5 নম্বর প্রশ্নের অ্যান্সার দিবা পয়েন্টার,
ফাংশন স্ট্রাকচার অ্যারে, বলো সবাই একটু বলো তো 5 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও, দেখি সবাই পারো কিনা। 5 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও, 5 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও সবাই। যারা ক্লাসে আছো, ক্লাসে যারা এখনো শেয়ার করো নাই, ক্লাসে শেয়ার করে দাও, ফ্রেন্ডকে মেনশন করে দাও, আমরা সবাই মিলে ক্লাসে থাকবো ইনশাল্লাহ। ওকে, আই হোপ আমাকে ঠিকভাবে শোনাও যাচ্ছে। হ্যাঁ, সবাই শুনতেও পাচ্ছ ঠিকভাবে। ওকে, জয়পুরহাট থেকে শরীফুল ইসলাম আছে, সমস্যা নেই, থাকো। আচ্ছা, বলছে কি সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়, বলো সবাই একটু রেসপন্স করো। 5 নম্বর প্রশ্নটা একটু রেসপন্স করো। ক্লাস শেষে পিডিএফ দিলে ভালো হয়। ক্লাস শেষে পিডিএফ দিতে চাইলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিয়ে স্ক্রিনশটটা ডিউডিমাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে, হোয়াটসঅ্যাপের মধ্যে দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোনটা, যদি ক্লাস শেষে পিডিএফটা আসলেই চাও, ক্লাস শেষে পিডিএফটা চাইতে চাইলে 018524711092 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ক্লাসটা শেয়ার করে সেটার স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলে দিয়ে দিব। ঠিক আছে। ওকে, আসিয়া খাতুন বলছে 5-এর ক হবে, 5-এর ডিও পাচ্ছি, 5-এর ডি পাচ্ছি, 5-এর ক এবং ডি এর মধ্যে একটা ফাংশন প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হয়ে গেছে। ওকে, আচ্ছা আমরা একটু দেখি তাইলে সমজাতীয় ডেটা, যখন সমজাতীয় ডেটা সংরক্ষণের কথা আসে তখন সেই প্রশ্নের উত্তর হয়ে যায় অ্যারে। যদি সমজাতীয় ডেটার কথা বলা থাকে তখন সেটা হয়ে যায় অ্যারে। সমজাতীয় ডেটা সংরক্ষণের ক্ষেত্রে কাজ করে অ্যারে। অসমজাতীয় ডেটা সংরক্ষণের ক্ষেত্রে কাজ করে স্ট্রাকচার। কে কাজ করে? স্ট্রাকচার। সমজাতীয় ডেটা সংরক্ষণের ক্ষেত্রে কাজ করে অ্যারে, অসমজাতীয় ডেটা সংরক্ষণের ক্ষেত্রে কাজ করে স্ট্রাকচার। ধরো এই কলেজে প্রশ্নতে বলে আছে সমজাতীয়, কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় চলে আসলে অসমজাতীয় ডেটা সংরক্ষণে কাজ করে কে? কে? স্ট্রাকচার। আমাদের এই ফাংশনের কাজ কি? ফাংশনের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশনালিটি কাজ করা। আমরা HTML দেখতে পারি, আমরা আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখতে পারি। ফাংশনের কাজগুলো হচ্ছে ফাংশন নিয়ে নর্মালি কাজগুলো করা। ওকে, আর আরেকটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পয়েন্টার। পয়েন্টার মূলত কাজ কি? মেমোরি অ্যাড্রেস সংরক্ষণের জন্য, মেমোরি অ্যাড্রেসের মধ্যে নিয়ে যাওয়ার জন্য পয়েন্টারটা কাজ করে থাকে। তার মানে শুধুমাত্র আমরা সমজাতীয় ডেটা পাচ্ছি এর ক্ষেত্রে, অসমজাতীয় পাচ্ছি কিসের ক্ষেত্রে? স্ট্রাকচারের ক্ষেত্রে। ওকে ফাইন, তাইলে আমরা পরের প্রশ্নতে দিতে পারি নাকি? পরের প্রশ্নতে চলে যাচ্ছি। সি ভাষায় ব্যবহৃত ফর হচ্ছে, বলতো ফর দিয়ে তোমরা বিভিন্ন ধরনের কন্ডিশন ব্যবহার করো। ফর দিয়ে আসলে কি ভেরিয়েবল বোঝাচ্ছে, কিওয়ার্ড বোঝাচ্ছে, ফাংশন বোঝাচ্ছে, নাকি অপারেন্ট বোঝাচ্ছে? বলো সবাই একটু রেসপন্স করো। সি ভাষায় ফর ব্যবহার হচ্ছে, ফরের ব্যবহার তোমরা খুব বেশি পরিমাণে পাইছো। ফর লুপ, লুপের ক্ষেত্রে কিন্তু ফরের ব্যবহার পাইছিলা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই ফরের ব্যবহারটা আসলে কি? ফরটা আসলে কি বলো, রেসপন্স করবা। ক্লাসটা শেয়ার করে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু পিডিএফটা পাবা, ঠিক আছে? সবাই একটু রেসপন্স করো। ফর হচ্ছে আমরা নর্মালি জানি কি লুপের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে বলো, লাইভ ক্লাস কি রেকর্ড থাকে? লাইভ ক্লাস রেকর্ডেড থাকে, সমস্যা নেই। বলো তো ওকে। আচ্ছা, তো আমরা এখানে যদি একটু খেয়াল করি, আমাদের এখানে যে ভেরিয়েবল প্রোগ্রামটা আছে, ভেরিয়েবলের কাজ কি? ভেরিয়েবলের কাজ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডেটা স্টোর করার জন্য কাজ করে থাকে। আমরা জানি যে ফর ফর হচ্ছে লুপিং এর যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে, ফরটা হচ্ছে একটা নর্মালি কিওয়ার্ড। কিওয়ার্ড দিয়ে আমরা এটাকে একটা ফাংশনালিটি কাজে কনভার্ট করে ফেলি। আমরা এখানে ফাংশন পাচ্ছি, ফাংশন দ্বারা তোমরা বুঝাচ্ছ যে কোনো ফাংশনালিটি কাজ করা, বিশেষ করে অপারেন্ট বা অপারেটরের কাজগুলো কি হতে পারে, যে প্লাস মাইনাস, যোগ বিয়োগ, গুণ ভাগের কাজগুলো করা। তো এখানে এই ফরের সি ভাষার প্রোগ্রামের ক্ষেত্রে ফর হচ্ছে একটা কিওয়ার্ড, এটা কিওয়ার্ড হিসেবে কাজ করে। আমরা বাকি অপশনগুলোতেও একটা ইনফরমেশন আমরা জেনে নিলাম। 7 নম্বর প্রশ্নটা একটু দেখি, ফরম্যাট স্পেসিফায়ার হলো কি? ফরম্যাট স্পেসিফায়ার দেখো তো, আমাদের পার্সেন্টেজ ডি দেওয়া আছে, ইন্টিজারের ভ্যালু আছে, ফ্লোট আছে, ক্যারেক্টারের ভ্যালু আছে। বলো তো এখানে ফরম্যাট স্পেসিফায়ার এখানে কি? পার্সেন্টেজ দ্বারা আমরা কি বুঝি? ইন্টিজার বুঝি। এর দ্বারা কি বোঝাচ্ছে? ফ্লোটেশন, ফ্লোটিং, যাই হোক, এটা ক্যারেক্টার বোঝাচ্ছে, ক্যারেক্টার বলা যায়। ওকে, তাহলে বলো তো এখানে ফরম্যাট স্পেসিফায়ার কি? ফরম্যাট স্পেসিফায়ার কি বলো তো? ভাই আমিও তো পেট বাঁচা আছি, সমস্যা নেই, পেট বাঁচা থাকলে সমস্যা কি? বলো তো ফরম্যাট স্পেসিফায়ার কি? ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি বলো তো? ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি? কোনটা হবে এখানে অ্যান্সার? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সাথে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সাতের এ বলতেছে, শশী বলতেছে হুমেরা শশী সাতের এ হবে, তাসমু বলছে সাতের ডি হবে। ওকে দেখি, সাতের ডি হবে বলতেছে। আচ্ছা,
এই যে ফরম্যাট স্পেসিফায়ার, এই ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি? ফরম্যাট স্পেসিফায়ারের কাজ হচ্ছে তোমাদের আউটপুট প্রদর্শন করা। তোমরা জানো প্রিন্ট এফ এর মধ্যে আমরা নরমালি আউটপুট প্রদর্শন করে থাকি। তো এই ফরম্যাট স্পেসিফায়ার অনুযায়ী আমি যদি একটু খেয়াল করি, %d, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এই তিনটেই কিন্তু আমার আউটপুট প্রদর্শনের ক্ষেত্রে কাজ করে। ঠিক আছে, তার মানে এই তিনটেই কিন্তু আমার এখানে কি হয়ে যাচ্ছে, তিনটে আমার এখানে হয়ে যাচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারের উদাহরণ। এই যে প্রিন্ট এফ, স্ক্যান এফ, এগুলো কিন্তু ফরম্যাট স্পেসিফায়ারের একটা ফাংশন, প্রিন্ট এফ, স্ক্যান এফ এর মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, তো এছাড়াও তুমি দেখতে পাচ্ছ যে %d আছে, আমরা এখানে চাইলে %o ইউজ করতে পারতাম অক্টালের ক্ষেত্রে। আমরা যদি হেক্সাডেসিমালের ক্ষেত্রে %x ইউজ করা হয়, সেগুলো কিন্তু আমরা এক্সট্রা চাইলে ইউজ করতে পারতাম। এগুলো কিসের হিসেবে? ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা অ্যাড করতে পারতাম। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তোমরা দেখো যে ফাংশন থেকে মাঝে মাঝে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু আমরা প্রত্যেকবারই কোনো না কোনো কলেজে বা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে কিন্তু আমরা এরকম টাইপের প্রশ্নগুলো পাই। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এমসিকিউ আসবে এই ধরনের প্যাটার্নটা ফলো করে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হেডার আছে ইনক্লুড studio.h, আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন ফাংশনটা আছে। মেইন ফাংশনের ভিতরে কিন্তু ইন্টিজার আছে a b, b এর মান দেওয়া আছে 500, তার দেন হচ্ছে এর ক্ষেত্রে বলা আছে b %100, আমাদের প্রিন্টে বলা আছে প্রিন্ট এর মধ্যে হচ্ছে এটাকে প্রিন্ট করতে বলেছে, এ প্রদর্শন করতে বলা হচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, তো আমরা এখন যদি একটু কাইন্ডলি আমাদের আউটপুট, আমাদের প্রশ্নটাতে চলে যাচ্ছি, প্রোগ্রামটির আউটপুট কত হবে? এই প্রোগ্রামটির আউটপুট কত হবে তোমরা একটু বলতে পারবা? এই প্রোগ্রামের আউটপুট আসলে দেখে কি মনে হয় কত হইতে পারে? এই প্রোগ্রামের আউটপুট, এই প্রোগ্রামের আউটপুটটা কত হইতে পারে? সবাই একটু বলো তো, এই প্রোগ্রামের আউটপুটটা আসলে কত হইতে পারে? এই প্রোগ্রামের আউটপুটটা আসলে কত হইতে পারে বলো, সবাই একটু বলো। এই প্রোগ্রামের আউটপুট কত হইতে পারে? 8 0। ওকে ফাইন। ওকে, দেখি বাকিরা একটু বলো। আচ্ছা, এখানে এই যে পার্সেন্টেজের কথা বলা আছে, এই পার্সেন্টেজটা আসলে কি? এই পার্সেন্টেজের কথা বলা আছে না, এই পার্সেন্টেজ হচ্ছে মডুলাস অপারেশন। কি অপারেশন? মডুলাস অপারেশন। আজকে টেস্ট পেপার সলভ কোর্সের ক্লাসেও কিন্তু এই টাইপের কিছু আমরা প্রশ্ন সলভ করেছিলাম। যদি আমরা একটু দেখি, আমরা একটু করার ট্রাই করি। ওকে ফাইন, আমরা একটু করার ট্রাই করি। প্রথমত আমরা দেখলাম যে আমাদের এর ভ্যালু আছে কত? এর ভ্যালু না, এর ভ্যালু বের করতে বলছে। বি এর ভ্যালু হচ্ছে 500, তো বি এর ভ্যালু হচ্ছে 500, এরপর হচ্ছে এর ভ্যালু হচ্ছে বি %100। আমরা যদি দেখি বি এর ভ্যালু নরমালি আছে কত? 500 আছে, তাহলে মডুলাস অপারেশন আছে 100। তো এই ক্ষেত্রে তোমরা যদি একটু চিন্তা করবে, এখানে আসলে এই যে মডুলাস অপারেশন, এটা এই যে পার্সেন্টেজ দ্বারা নরমালি আমরা ভাগকে বুঝাই, তাহলে বলো তো এই মডুলাস অপারেশনের মধ্যে আমরা আগে ছোটকালে এরকম করতাম না, ধরো হচ্ছে আমি যদি 2 দিয়ে 5 কে ভাগ করতে চাই, তাহলে আমরা জানি কি 2 2 4, অর্থাৎ 2 আসতেছে, 2 2 4, এখানে 4 আসবে, তাহলে মানে আমার হচ্ছে 1 থাকতেছে কি ভাগ শেষ। ওকে, তো এখানে যে একটা আমার থাকতেছে, এই একই কিন্তু চলে যাবে আমার মডুলাস অপারেশনের অ্যান্সার হিসাবে। কিসের অ্যান্সার হিসাবে? মডুলাস অপারেশনের অ্যান্সার হিসাবে। তাহলে এখন বলো তো, আমি যদি 500কে আমি যদি 100 দিয়ে ভাগ করি, 500কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে বলো তো কত থাকতেছে? 500কে 5 দুগুণে 5 100 500, তাহলে বলো তো আমার কিন্তু ব্যালেন্সটা কিন্তু জিরো থাকতেছে না? আমার আলটিমেটলি আমাদের ডিফারেন্স, আমাদের পার্থক্যটা আছে, সেই পার্থক্য কিন্তু জিরো। তো এখানে দেখো তো, তাহলে আমার পার্থক্য কত থাকতেছে? জিরো। এটি হচ্ছে আমার প্রিন্টএফ এর ভ্যালু। তাহলে প্রিন্টএফ এর আউটপুট কত দেখাবে? প্রিন্টএফ এর আউটপুট দেখাবে জিরো। বুঝতে পারছি সবাই? সবাই একটু বলো তো, সবাইকে বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, 0 ভ্যালু পেয়ে গেলাম। এরপরের প্রশ্নটা একটু দেখি। উদ্দীপকে প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে, জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। বলতো এই 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হতে পারে? 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এই 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু বলো সবাই। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হতে পারে বলো? 9 নম্বর অলসো সিকে। ওকে ফাইন। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, 9 নম্বর প্রশ্নটা অ্যান্সার যদি আমরা একটু দেখি, এখানে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে তোমরা জানো যে নরমালি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, এটা খুবই কমন, মানে এটা ইউজ করতে হয় নরমালি। মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমার এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ হয়। আমরা চিন্তা করবো যে প্রোগ্রামিং ভাষাতে আসলে কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। জেনারেল এবং মিড লেভেল এগুলো দুটোই কিন্তু ইউজ করা হচ্ছে। এখানে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ দ্বারা আসলে কি বোঝায়, এটার একটা পার্থক্য আছে। তুমি দেখো তো, তুমি যখন নর্মালি যখন কোনো ইংলিশে কোনো সেন্টেন্স লেখো, তুমি যদি এমন লেখো যে বাংলিশে যদি লেখো এ আমি আর আমার লিখতে পারো, এ আমি আর আমার লিখতে পারো, এই দেখো ক্যাপিটাল এ এবং স্মলার এ, দুইটা এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য তুমি নর্মালি খুঁজে পাচ্ছ না। কিন্তু আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে যাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু
এই ক্যাপিটাল এ কে তারা একটা ডেটা হিসেবে ইউজ করতেছে, একটা মান হিসেবে তারা, মানে এটা টোটালি একটা স্পেসিফিক একটা ওয়ার্ড, কিওয়ার্ড হিসেবে তারা ইউজ করতেছে। যাই হোক ওভারঅল, এবং এটা এই স্মল আরটাকে কিন্তু আলাদাভাবে তারা শো করতেছে, অর্থাৎ দুইটাই কিন্তু ভিন্ন হিসেবে শো করতেছে, কোনোটা কিন্তু রিলেটেড না। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা বড় হাতে ছোট হাতের আমাদের কাছে অত বেশি ম্যাটার করতেছে না, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেটা ম্যাটার করে। প্রোগ্রামিং এর বড় হাতেরটাও ম্যাটার করে, ছোট হাতেরটাও ম্যাটার করে, সবগুলো কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল হিসেবে চিন্তা করা হয়। তো এই ইন্ডিভিজুয়াল হিসেবে চিন্তা করার কারণে এটাকে বলা হয় কেস সেন্সিটিভ। কি বলা হয়? কেস সেন্সিটিভ। তার মানে স্পেসিফায়ার অনুযায়ী এগুলো কিন্তু পার্থক্য চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো তো, আমরা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু বলতেই পারে যে এটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে তিনটাই কিন্তু আমার এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে চলে আসতেছে। সবাই বুঝতে পারছি? ওকে, 9D অ্যান্সার দিয়েছিল অনেকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা এখানে পেলাম। এই প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন, অনেকেই অ্যান্সারটা দিতে পারবো না। সি ভাষায় এক্সপ্রেশন x ইকুয়াল টু POW লেখা আছে পাওয়ার 3,2 প্লাস 5 মডুলাস 2 প্লাস ব্র্যাকেট ক্লোজ এন্ড প্লাস 3 আছে। x এর ভ্যালুটা জানতে চাইছে। বলো তো x এর ভ্যালুটা আসলে কত হবে? x এর ভ্যালুটা এখানে কত হবে বলতে পারবা? x এর ভ্যালুটা এখানে কত হবে বলতে পারবা? ওকে, তাহলে আমরা একটু দেখি। ওকে ফাইন, আমরা একটু সলভ করার ট্রাই করি। আমাদের এখানে কোশ্চেনটা আমি আগে লিখবো, x পাওয়ার 3,2 পাওয়ার 5 মডুলাস 2 প্লাস 3। এটা যদি আমরা একটু করার ট্রাই করি, আমরা একটু সলভ করি। এখানে এই যে 3,2, এখানে পাওয়ার হিসাবে আসলে 2 ইউজ হবে। পাওয়ার হিসাবে কি ইউজ হবে? 2। তা আমরা 3 এর উপরে সরাসরি আমরা 2 লিখতে পারি। প্লাস আমরা যদি একটু খেয়াল করি, আমরা একটু আগে সলভ করছিলাম যে 2 কে 5 দিয়ে যদি ভাগ করা হয়, 5 কে 2 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 2 দুগুণে 4 থাকে, 1 থাকে আমার এক্সট্রা। এই 1টাকে আমরা এখানে নিয়ে আসলাম, এরপর আমার 3, তাহলে 3 এর উপর পাওয়া যদি 2 যায়, তাহলে 3 3 9, 9 চলে আসতেছে, 1 চলে আসতেছে, তারপর 3 চলে আসতেছে। তাহলে বলতো 9 10 11 12 13, আমার ব্যালেন্সটা কত আসতেছে? 13। এই 13টা কোন অপশনে আছে? এই 13টা আছে আমাদের এখানে 4 নম্বর অপশনে। সবাইকে বুঝতে পারছি? 11 কেন? 11 হবে না তো, 13 হবে। 13 কিভাবে আসছে? 3 এর উপর পাওয়ার 2, 3 3 9। এখানে হচ্ছে আমরা দেখতে পেলাম যে 5 কে 2 দিয়ে ভাগ করলে তাহলে সেক্ষেত্রে আসে, আমার হাতে থাকে 1, সেই 1টা নিয়ে আসলাম, এবং পরবর্তীতে আমার 3 আছে, 9 যোগ 1 10 যোগ 3 13। ওকে, সবাই বুঝতে পারছি? সবাইকে বুঝতে পারছি? সবাইকে বুঝতে পারছি? আচ্ছা, আমাদের এখানে কিন্তু আমরা অলরেডি 10টা এমসি সলভ করে ফেলেছি। আমাদের কিন্তু অলরেডি কত সময় লাগলো? 20 মিনিট সময় লাগলো। আমরা কিন্তু ডিটেলস আলোচনা করার ট্রাই করলাম। এখন একটু বলে রাখি, তোমরা যারা এসএসসি 25 ব্যাচের আছো কিংবা 26 ব্যাচে, তোমাদের জন্য কিন্তু বর্তমানে আমাদের দুটো প্রজেক্ট আছে। একটা হচ্ছে ড্রিম প্রজেক্ট। এই ড্রিম প্রজেক্টটা হচ্ছে তোমার একই সাথে একাডেমিকটা কভার হয়ে যাবে, তোমার অ্যাডমিশন প্রস্তুতি কভার হয়ে যাবে, এবং আরেকটা হচ্ছে তোমাদের টেস্ট পেপার সলভ কোর্স, যেখানে কিন্তু টেস্ট পেপারের প্রত্যেকটা দিন ক্লাস হচ্ছে, এবং সিনিয়র টিচাররা ক্লাস দিচ্ছে, অনেকদিনের অভিজ্ঞ টিচাররা ক্লাস দিচ্ছে, যার ফলে তোমার কিন্তু এক্সপিরিয়েন্সের যে বিষয়টা আছে সেটা কিন্তু আরো বেটার এক্সপিরিয়েন্স তুমি আমাদের কাছ থেকে পাবা। আমাদের সবগুলো ক্লাস তোমার যখন লাইভ শেষ হয়ে যায়, সেগুলো আমাদের ওয়েবসাইটে সাজানো আকারে থাকবে। তোমরা অনেক সময় দেখো যে ফেসবুকে ক্লাসগুলো ডিলিট হয়ে যায়, দেখো না, প্রত্যেকটা কোর্সের। এবং অনেক প্ল্যাটফর্ম আছে যাদের ফেসবুকে ক্লাসগুলো ফেসবুকে হয়, ফেসবুকে সেভ থাকে, ওয়েবসাইট থাকে না, তারপরে আর ক্লাস দেখার সুযোগ থাকে না। আমাদের কিন্তু ওয়েবসাইটের মধ্যে তুমি কিন্তু ক্লাসগুলো গুছিয়ে আকারে থাকবে, এবং এখন ভর্তি হলে তোমার প্রি অ্যাডমিশনের পার্ট এবং একাডেমিকের পার্টটা তুমি ফ্রিতে পাচ্ছ এই এইচএসসি প্লাস অ্যাডমিশন ব্যাচে, এইচএসসি এ প্লাস প্লাস অ্যাডমিশন ব্যাচে। এখানে আমরা যারা ক্লাস দিব একদম গুচ্ছ পর্যন্ত, তোমাদের ঢাবির জন্য ক্লাস হবে, রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ, জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস হবে। এবং এই কোর্সে এখন যদি ভর্তি হও, আমাদের যেহেতু ক্লাসটা শুরু হয়ে গেছে, এখন ভর্তি হলে তোমরা 1000 টাকা স্পেশাল ছাড় পাবা। মূলত 3500 টাকা কোর্স ফি আমাদের সবসময় থাকে। এখন প্রথম 200 জন শিক্ষার্থীর জন্য আমরা এই 1000 টাকা স্পেশাল ছাড় দিয়েছি। তোমরা 2500 টাকা এখন ভর্তি হতে পারবা। এখন ভর্তি না হয়ে যদি পরবর্তী হও, সব থেকে বেশি লস হওয়ার জায়গা কোনটা? যে পরবর্তী হলে তোমার 3500 টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে, এবং পাশাপাশি পরবর্তী হলে তুমি এখনকার ক্লাসগুলো মিস করতেছো, তোমার কিন্তু অপরচুনিটি কস্টটা বেড়ে যাচ্ছে। তুমি এখানে একটা অপরচুনিটি কিন্তু হারাচ্ছ, সেই কস্টটা কিন্তু তোমার বেড়ে যাচ্ছে। এবং আমাদের কোর্সের স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি স্যাটিসফাইড থাকে আমাদের কোর্স নিয়ে, আলহামদুলিল্লাহ। কারণ এখানে কিন্তু তোমার একদম শুরু থেকে জুমে ক্লাস হবে। তোমরা ফেসবুকে এখন ক্লাস করতেছো, ফেসবুকে তোমার কমেন্ট আমার দেখা লাগতেছে, কিন্তু জুমে ক্লাস হলে সুবিধা কি? তুমি সরাসরি আমার সাথে বা টিচারদের সাথে ভয়েস অন করে কথা বলতে পারবা। এই ফ্যাসিলিটিসটা কিন্তু অন্যান্য কোর্সে থাকে না, আমাদের এখানে থাকে, একদম শুরু থেকে শেষ দিন পর্যন্ত থাকে। এবং তুমি এই সমস্যার এই ফ্যাসিলিটিসটার কারণে তুমি কিন্তু অনেক প্রবলেম সরাসরি স্যারদের সাথে যোগাযোগ করে সমাধান করে নিতে পারবা। ওকে, এবং হচ্ছে প্রত্যেকটা ক্লাসের তুমি হচ্ছে লেকচার শিট পাবা প্রত্যেকটা ক্লাসের, এবং ওই লেকচার শিটটা দেখলে তুমি নিজে ইমপ্রেসড হয়ে যাবা। ওই লেকচার শিটের মধ্যে কিন্তু তুমি দেখবা যে এবছর বিশেষ করে একটা নতুন সংস্করণ আছে, এবছর টোটালি বই হয়ে যাচ্ছে আমাদের।
ওই বইগুলো তোমরা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে, পিডিএফ কপিটা কালেক্ট করে তোমরা পড়তে পারবে। এবং ওই বইগুলো থেকে আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়তে প্রথম হওয়ার মতো বই ডেভেলপমেন্ট করা হয়েছে। তোমরা যদি ওই বইটা ক্লাসটা করো ইনশাল্লাহ ভালো একটা র্যাঙ্ক নিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে চান্স পাবা, এতটুকু কনফিডেন্স আমাদের মধ্যে আছে। তো তোমরা যদি চাও আসলে যে হ্যাঁ আমি একটা ভালো রেজাল্ট করে ঢাবিতে চান্স পেতে চাই, আসলে খুবই ডেডিকেটেড ভাবে আমরা যদি ভালোভাবে পড়াশোনা করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে, অনেকে আছে যে রেগুলারিটি মেনটেন করে না, ওরা চান্স পায় না। যাই হোক, তো তোমরা যারা রেগুলারিটি মেনটেন করতে পারবা এবং ঠিকভাবে পড়াশোনা করে আসলে ডেডিকেটেড ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে, তারা আমাদের সাথে চলে আসো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জন্য কাজ করবে ইনশাল্লাহ একদম শুরু থেকে শেষ দিন পর্যন্ত। এবং এই অ্যাডমিশনে যারা টিচারদেরকে দেখতে পাচ্ছ এদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়তে হিউজ স্টুডেন্ট চান্স পেয়েছে। হ্যাঁ, প্রত্যেক বছরই চান্স পায়। এখানে যারা সিনিয়র টিচাররা আছে আমাদের স্টুডেন্টরা, আমরা ক্যাম্পাসে গেলেই আসে, অনেক স্টুডেন্ট এসে দেখা করে যে ভাই আপনাদের ক্লাস করতে মনে নেই, আপনাদের কোর্সে ছিলাম, সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে ভালো লাগে। তো এই অফারটা তোমরা লুফে নিতে পারো। আর টেস্ট পেপার সলভের যে কোর্সটা আছে আমাদের, টেস্ট পেপার সলভ করছে মাত্র 199 টাকা পেমেন্টে তোমরা জয়েন করতে পারবা। টেস্ট পেপার সলভ করছে সেখানে তোমাদের মেইন সাবজেক্ট এবং সকল গ্রুপ বিষয়ের সাবজেক্টের কিন্তু ক্লাস হচ্ছে এবং চলমান আছে। 199 টাকা মাত্র পেমেন্ট, মানে খুবই কম পেমেন্ট। এবং ওখানে কিন্তু তোমার বোর্ড এক্সামের সাজেশন ক্লাসও পাবা এবং টেস্ট পেপার সলভের ক্লাস তো অলরেডি চলতেছে। তোমরা যারা চাও এই কোর্সগুলোতে যুক্ত হতে এখনই যুক্ত হয়ে যাও, তোমাদের জন্য বেস্ট একটা অপশন। তো সবাই ভালো থাকো, যুক্ত হতে পেজে মেসেজ দাও অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন একটা ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।